স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। ক্ষমতা চিরস্থায়ী করার চিন্তা থেকেই ইভিএম বেছে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। কারচুপির সুযোগ রয়েছে এমন অভিযোগের মধ্যেও প্রায় ৪,০০০ কোটি টাকা খরচ করে ইভিএম কেনে তৎকালীন ক্ষমতাসীনরা। তবে বিপুল অঙ্কের টাকায় কেনা মেশিনগুলোর বড় অংশই অকেজো বা নষ্টের পথে। তাই রাষ্ট্রের অর্থ অপচয়ে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। এদিকে স্বচ্ছতা আনতে আগামী জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলে জানিয়েছে নতুন নির্বাচন কমিশন। ৬ বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১.৫ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনা হয়। ২০১৮ সালে ইসির এই প্রকল্পে সরকার বরাদ্দ দেয় ৩,৮২৫ কোটি টাকা। বিভিন্ন মহলের বিরোধিতার মধ্যে তড়িঘড়ি করে ইভিএম কেনার সিদ্ধান্ত নেয় KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। প্রথমে পরীক্ষামূলকভাবে ৮০,০০০ ইভিএম কেনা হয়। তবে মেশিনগুলোর মেয়াদ ১০ বছর বলা হলে সংরক্ষণের অভাবে অকেজো হতে শুরু করে ৩ বছরের মাথাতেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আওয়াল কমিশন ১৫০ আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেনি। নতুন করে কেনা হয় আরও ১,৫০,০০০ ইভিএম। চলতি বছরের মার্চে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় ১ লাখেরও বেশি মেশিন নষ্ট, আরও কয়েক হাজার নষ্টের পথে। বিশাল অঙ্কের টাকা খরচ করে কেনা মেশিন অকেজো হওয়ার পাশাপাশি রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ অনেকেরই অভিযোগ ছিল ইভিএমে ভোট হলে কারচুপি করা সম্ভব। এমন বাস্তবতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত নির্বাচন কমিশন জানায় আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ব্যালটে। নানাবিধ সমস্যা আছে, এগুলো ডিফারেন্ট টেকনিক্যাল ম্যাটার্স অনেক বিষয় আছে। তো জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অর্থ খরচ করে ইভিএম কিনে যারা টাকা নষ্ট করেছেন তাদের আইনের আওতায় আনা উচিত। ডিসিশন কিভাবে হয়েছিল সেটা আমাদের দেখতে হবে, এটা আইনের ব্যাপার। দেশের জনগণের টাকা আমরা হর হামেশাই বছরকে বছর দেখে আসছি অপচয় হয়েছে। সেখানে আমরা সরকারকে, যে সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে তাদের সদিচ্ছার উপরেই আমাদের দোষ দিতে হবে। অর্থ কী পরিমাণ খরচ হচ্ছে সেটা নিয়ে তারা খুব একটা ভাবিত ছিলেন না। আমাদের অর্থ খরচ করবার জন্যে যারা নির্দেশ প্রদান করেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে, সরকার প্রধান কিংবা যারা মন্ত্রী বা প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনের সদস্যবৃন্দ, তাদেরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা ভালো। তারা বলছেন, হয়তো ব্যবসায়িক কোনো স্বার্থ থেকে জনগণের কথা চিন্তা না করে প্রায় ৪,০০০ কোটি টাকা দিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ক্ষমতাসীনরা। ব্যালটে ভোট দেওয়া মানে আমার অধিকার, আমি একটা কাগজের মাধ্যমে টিক দিয়ে আমার চয়েসটা আমি জানানো। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পূর্বাচলে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দোষীদের দ্রুত বিচার ও নিরাপদ সড়ক সহ ৫ দফা দাবি জানান তারা। এদিকে এই ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালক সহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে পূর্বাচল ৩০০ ফিটের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় সেখানে দাঁড়ানো মোটরসাইকেল আরোহী বুয়েটের ৩ শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে সিএসই বিভাগের ২য় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই মারা যান। তার ২ সহপাঠী মেহেদি হাসান খান ও অমিত শাহকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এ ঘটনায় গ্রেফতার প্রাইভেট কারের চালক সহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। ওর শরীরে পাওয়া গেছে আপনার মদ এবং গাঁজা। ওই ৩ জনের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা হয়েছে সড়ক পরিবহন আইনে এবং তাদেরকে ডোপ টেস্ট করা হয়েছে। ডোপ টেস্টের রেজাল্টও পজিটিভ আসছে এবং তাদের ওই গাড়িতে তল্লাশি করে আমরা এক ক্যান অর্থাৎ একটা বিয়ারও পাওয়া গেছে। এই 2টা মিলে তাদের বিরুদ্ধে আরেকটা নিয়মিত মামলার প্রস্তুতি চলতেছে, সেটা পুলিশ বাদী হয়ে মামলা করবে। ওই 3 জনকে আসামি করে করা হবে। প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন সাবেক একজন সেনা কর্মকর্তার ছেলে। এই ঘটনার পর থেকে সোচ্চার বুয়েটের শিক্ষার্থীরা। শনিবারেও বুয়েট শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। পরে সংবাদ সম্মেলন করে তারা। জানায়, হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বিবাদী পক্ষকে। পেছন থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে স্থির অবস্থায় থাকা মোটরসাইকেল সহ 3 জনকে আঘাত করে। এর ফলে তারা 3 জন সড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। এটি কোনো দুর্ঘটনা নয়,
বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে এবং দুজনকে গুরুতর আহত করে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সড়কের নিরাপত্তা নিশ্চিত ও তদন্তে বাধা প্রদানের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিও তাদের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁদাবাজির কারণে অতিষ্ঠ রাজধানীবাসী। 2-1 দিনের মধ্যে ঢাকার অপরাধীদের তালিকার কাজ শেষ হবে। এই তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে রাজধানীর কাকরাইলে পুলিশ, ছাত্র জনতা ও এলাকার নাগরিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চাঁদাবাজদের বিরুদ্ধে নাগরিকদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান কমিশনার। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়ে পড়ে বেসামাল। ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধে অতিষ্ঠ নগরবাসী। জনজীবনে স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও কার্যত তার সুফল আসেনি এখনো। এবার এলাকাভিত্তিক অপরাধ কমাতে রমনা থানায় বসবাসকারী ছাত্র জনতা ও নাগরিকদের নিয়ে এই মত বিনিময় সভার আয়োজন করে ডিএমপির রমনা বিভাগ। সভায় পুলিশের কাছে অতীতের চেয়ে আরও সহনশীল আচরণ প্রত্যাশা করেন বক্তারা। আমরা চাইবো আমাদের নতুন বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় বা সৃষ্টি না হয়। আমরা সবাই যেন আমাদের দেশকে সম্মিলিতভাবে রক্ষা করতে পারি। কেন এই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না? অবশ্যই পুলিশ চাইলে রাতারাতি সিন্ডিকেট ভাঙতে পারে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে 2-1 দিনের মধ্যেই। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার কথা জানান ডিএমপি কমিশনার। পুলিশ জুলাই আগস্টে যে কাণ্ডটি করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এর জন্য আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা। রাজধানীর যানজট কমাতে অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনার কথাও জানান তিনি। আমি সরকারের সাথে কথা বলছি এবং ব্যবস্থা নিতে বলছি যে অটোরিকশাকে একটা সীমিত নাম্বারে আনতে হবে এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে, ট্যাক্সের আনতে হবে। জনগণের নিরাপত্তায় পুলিশ সবসময় সজাগ, তবে এই ব্যাপারে নাগরিকদের সচেতনতা প্রয়োজন বলে মনে করেন ডিএমপি কমিশনার। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীদের হাতে হাফেজ কামরুল হাসান নিহতের ঘটনায় 2 পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। শনিবার দুপুরে ডিএমপির সেন্টারে এই তথ্য জানান ওয়ারি জোনের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার মফিজুল ইসলাম। তিনি বলেন, গেল 18 ডিসেম্বর হাফেজ কামরুল হাসান তার বন্ধুদের সাথে সাজেক যাওয়ার জন্য রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাবার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি আঘাত করে। উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় তার সাথে থাকা স্মার্টফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কামরুলের বাবা ইমাম হোসেন যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে শাকিল ও আশরাফুল নামে 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। আমরা যে 2 জনকে গ্রেপ্তার করেছি, শাকিল এবং আশরাফ, তারা আমাদের কাছে বলেছে যে তাদের সাথী রোহান তাকে ছুরিকা তার সাথে যে মোবাইল ছিল সেই মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করে 3 বার সে চেস্টের উপরে স্টেপ করেছে এবং রোহানকে তারা মেরে ফেলেছে। শোক, ভালোবাসা ও ফুলেল শ্রদ্ধায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বিদায় নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে বেলা 11:15টার দিকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে। তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আপাতত তার মরদেহ রাখা হবে CMH হিমঘরে। সোমবার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
দীর্ঘ ৫৫ বছরে আইন পেশার সমাপ্তি টেনে এভাবেই শেষবারের মতো সুপ্রিম কোর্টে আনা হয় এই সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মরদেহ। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা তার কফিন বহন করেন। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। এছাড়া ছিলেন সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশন সহ আইনজীবীরা। জানাজা শেষে কফিনে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। এরপর শ্রদ্ধা নিবেদন করে আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠন। দীর্ঘদিনের সহকর্মীরা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আমি নিজেও একটা ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। তিনি বলেছেন যে আমি কাজ করে আনন্দ পাই এবং এই দেশকে যে নতুন করে সুযোগটা এসেছে এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের মৃত্যুতে আইন অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হবে, যা পূরণ হবার নয়। জাতি আজকে এই অত্যন্ত বিদগ্ধ অবস্থার মধ্যে আছে। তার মৃত্যুতে সকল জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা অত্যন্ত শোকাহত। পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড, বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা সুবিধা হবে এবং অনুসরণীয় হবে। এরপর বেলা 12টার দিকে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সচিবালয়। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। হাসান আরিফের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সৎ ও নিষ্ঠার সাথে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন। উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা, মেধা, শক্তি, প্রাণ শক্তির যে একটা সমন্বয় আছে, সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তার ছেলে। ওনার এই দীর্ঘ পেশাগত জীবনে জ্ঞাত বা অজ্ঞাতভাবে আপনাদের কারো কোনো কষ্ট থাকলে আপনারা ওনাকে মাফ করে দিবেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। ওই দিন রাতে ধানমন্ডির একটি মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। যুগ যুগ ধরে দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজারে কর্মী সম্মেলনে তিনি ভারতকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলার আগে নিজেদের দিকে তাকানোর পরামর্শ দেন। এ সময় আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন জামাত ইসলামের আমির। এদিকে কুমিল্লায় যুব সম্মেলনে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে সবাই তাদের অধিকার নিয়ে বসবাস করবে। ইতিহাস বলে, ফ্যাসিবাদদের বিদায় হলে তারা আর ক্ষমতায় ফিরে আসতে পারে না। মূল্যস্ফীতি আগে ৮ বা ৯ আটকে রাখা হলেও এখন কোনো কারচুপি নেই বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে তাই প্রকাশ যেন করা হয়, এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আগে মূল্যস্ফীতি ৮ বা ৯ আটকে রাখা হতো বলেও তিনি মন্তব্য করেন। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের ৬ষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি। মূল্যস্ফীতি, জিডিপি নিয়ে তথ্য বিভ্রাটের পেছনে অনিচ্ছাকৃত কিছুটা ভুল রয়েছে, আবার নীতি নির্ধারকরাও তথ্য লুকানোর চেষ্টা করেন বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। জানান, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে। পুঁজিবাজারে শেয়ারের দরপতনের রেগুলেটরদের দায় আছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। আর সামনের দিনগুলোতে আর্থিক শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করা সহ বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরেন অর্থনীতিবিদ হোসেন জিলুর রহমান। কিছু যন্ত্রণা থাকবে, বিশেষ করে পুঁজিবাজার নিয়ে। শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো মিছিল হচ্ছে, তার হিসেবে সেক্রেটারি করেছিলেন। আমি এই ব্যাপারে অনড়, আমি বলছি তাকে রিমুভ, সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি।
বৃষ্টি আর হিমেল হাওয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূলীয় এলাকাগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হাড় কাঁপানো শীত আর বৃষ্টিতে ভোলার জনজীবন বিপর্যস্ত। ভোর থেকেই দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কমে শীতের প্রকোপ আরও বেড়েছে। আমন ধান কাটা মৌসুমে বৃষ্টিতে কাজ করতে কষ্ট হচ্ছে কৃষকদের। কুয়াকাটা, কলাপাড়া সহ অনেক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দমকা হওয়ায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে। সাতক্ষীরা ও ঝালকাঠিতে গত কয়েকদিন ধরেই শীতের প্রকোপ বেশি। এর মাঝে যোগ হয়েছে বৃষ্টি। শীত আর বৃষ্টিতে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রার পারদ নামতে থাকায় চুয়াডাঙ্গার খেটে খাওয়া মানুষও বিপাকে। সর্বোত্তরের জেলা পঞ্চগড়েও শীত নাজুক জনজীবন। কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং ধোঁয়ার মিশ্রণে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠছে। ফলে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 205 স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বলেন, গণ অভ্যুত্থানে দেশের অনেক গণমাধ্যমের ভূমিকাই ছিল ত্রুটিপূর্ণ। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত সম্প্রচার সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান বলেন, অনেকে ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ব্যবহার করে থাকেন। তাই কোন উদ্দেশ্যে গণমাধ্যম প্রতিষ্ঠান আনতে চান মালিকপক্ষ তা খতিয়ে দেখা উচিত। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সম্প্রচার সম্মেলন আপস। পঞ্চমবারের মতো এই আয়োজনে যোগ দেন বেসরকারি টেলিভিশনে কর্মরত রিপোর্টার, প্রডিউসার, ভিডিও জার্নালিস্ট সহ বিভিন্ন বিভাগের কর্মীরা। প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমান অন্যান্যদের নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করে এর উদ্বোধন করেন। পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা এ প্রতিবাদে শুরু হয় আলোচনা পর্ব। এতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা ত্রুটিপূর্ণ ছিল। আমরা গত 15 বছরে কি করেছি, কোন সাংবাদিকতা করেছি, কোন ধরনের সাংবাদিকতা করেছি, আমাদের ভূমিকা ত্রুটিপূর্ণ ছিল। আমরা ভুল করেছি। এই ভুলের উৎস কোথায়? এই ভুলের উৎস সরকার, এই ভুলের উৎস রাজনৈতিক নেতৃত্ব, এই ভুলের উৎস মালিক পক্ষ, আর এই ভুলের উৎস আমরা নিজেরাও। আমরা অনেকেই অতি উৎসাহী হয়ে দলীয় সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা করি নাই। প্রধান অতিথি শফিক রেহমান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কোন উদ্দেশ্য নিয়ে পত্রিকা টেলিভিশন বাজারে আনতে চান মালিক পক্ষ। সাংবাদিকদের মূল মন্ত্র ওপিনিয়ন ইজ ফ্রি, ফ্যাক্টস আর সিক্রেট, এটা মনে রাখতে হবে। রেডিও টেলিভিশন কথা বলে, সেখানে আপনারা অনেক কিছু বলতে পারেন, ভিজুয়াল অনেক কিছু করতে পারেন। আমাদের দেশ কিন্তু এটা ঢাকা কেন্দ্রিক সংবাদপত্র, ঢাকা কেন্দ্রিক সম্প্রচার। আমি জানি না এখানে মফস্বল থেকে কেউ এসছেন কিনা বা কতজন এসছেন। মফস্বল সংবাদদাতারা কিন্তু প্রাণ, এটা বুঝতে হবে। এ সময় আরও কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। গণমাধ্যম কর্মীরা যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের উপর যাতে আর কোনো রকম অত্যাচার নিপীড়ন না করা হয়, সেই দিকে নতুন বাংলাদেশে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমার এই আহ্বান থাকবে। অন্যান্য বক্তারাও গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। ফুটপাতে ছাতা সারাইয়ের কাজ করতেন জসিমউদ্দিন। সীমিত রোজগারে ছিল সাধারণ জীবন। 4 আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জসিমউদ্দিন। সেই থেকে শনির দশা নেমে আসে ছেলে ও 2 মেয়েকে নিয়ে তার স্ত্রী নার্গিসের সংসারে। যদিও পরিবারটিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যাওয়ার সময় বলছে যে সে বাজার সদাই নিয়ে আসবে, ঘরে কিছুই ছিল না। আমরা তো তার অপেক্ষায় বয়ে রয়েছি। তারপর কিছুক্ষণ পরে শুনি সে পুলিশের গুলিতে মারা গেছে। কথা ছিল বাড়ি ফেরার সময় বাজার নিয়ে আসবেন জসিমউদ্দিন। অপেক্ষায় ছিলেন স্ত্রী ও সন্তানরা। বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু বাজার নিয়ে নয়, নিথর দেহে।
গত ৪ আগস্ট ভোলার নতুন বাজারে পুলিশ ও ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নবীপুর এলাকার মোহাম্মদ জসিম। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে এক ছেলে ও 2 মেয়েকে নিয়ে দিশেহারা স্ত্রী। এখন আমরা কিভাবে কি করব? আমাকে সংসার অনেক কষ্টে চলে। আমার ছেলে মেয়ে 3 জন পড়াশোনা করাই, তাদের অনেক কষ্টে পড়াশোনা করাইতে পারি না। অভাবের তাড়নায় 8ম শ্রেণী পড়ুয়া বড় ছেলে সিয়াম হাল ধরেছে বাবার ছাতা মেরামতের দোকানের। যা উপার্জন হয় তাই দিয়ে চলে বাবাহীন সংসারের খরচ। এর মাঝেও সন্ধ্যায় বাড়ি ফিরে সারাদিনের ক্লান্ত শরীরে চালিয়ে যাচ্ছে নিজের পড়ালেখা। বাসার পারিবারিক কখন অবস্থা ভালো না, বাবা মারা যাওয়ানোর জন্য। আমার বোন আছে 2টা ছোট ছোট, তাদেরও আপনার পড়াশোনা চলে না, আমারও পড়াশোনা চলে না। এখন বাধ্য হয়ে এই কাজ করি, পাশাপাশি পড়াশোনাও করি। নিহত জসিমের ছোট 2 মেয়ের কণ্ঠেও বাবাহীন জীবনের স্মৃতিচারণ। খেলনাই না দিত, আবির না দিত, ঘুরতে নিয়ে যাইত। এখন আব্বু নাই, কেউ না দেয় না। এখন আর আমার আব্বু টাকা দেয় না, কেউই দেয় না। আসার সময় কেউ কয় না, খায়া যাবা কিছু লয়ে যেত। এদিকে নিহত জসিমের পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের তালিকা আমরা চূড়ান্ত করেছি এবং এই জসিমের পরিবারকে আমাদের সকল ধরনের সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা নিশ্চিত করব। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিকে আওতায় তাদেরকে নিয়ে আসবো। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের তালিকায় স্থান পাক জসিম উদ্দিনের নাম, আর শহীদদের জন্য দেয়া সব সুযোগ সুবিধা নিশ্চিত হোক, এমন দাবি তার পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক।